আপনি কি শুভ অশুভ বিশ্বাস করেন? কোনো জিনিস আপনার বা আপনার পরিবারের জন্য সত্যি মঙ্গলজনক নাকি অমঙ্গল ডেকে আনতে পারে, সেটা কি কখনো ভেবে দেখেন? আমরা অনেক সময় কোনো বস্তু বা জিনিস সুন্দর লাগলেই সেটিকে নিজের করে নিতে চাই, কিন্তু সব সুন্দর জিনিস যে সবসময় শুভ হয় তা কি নিশ্চিত করে বলা যায়? কখনো কখনো বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অশুভ শক্তি, যা অজান্তেই মানুষের জীবনে ডেকে আনতে পারে বিপদ ও দুর্ভাগ্য। আজ আমি আপনাদের শোনাব বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের রচিত অসাধারণ রহস্য রোমাঞ্চকর গল্প অভিশপ্ত মূর্তি, এক অপূর্ব মূর্তির অশুভ প্রভাব। নমস্কার, আমি পায়েল। আপনারা শুনছেন শেষ লাইনের আগে। আজ আবারও হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। কিন্তু গল্প শুরু করার আগে আমার শ্রোতা বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই চ্যানেলের গল্প সবার প্রথমে পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন অসহ্য হয়ে ওঠে আর বিশুদ্ধ বাতাসের অভাবে প্রাণ যখন খাঁচাছাড়ি করে, তখন বিকেলে গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে একটু হাঁফ ছেড়ে বাঁচাই সবচেয়ে সহজ ও ভালো উপায়। তাই তারা কয়েকজন বন্ধু রোজই এই উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জড়ো হয়েছিল। রমেশ ঘাসের উপর উড়ানি বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাওয়ায় ক্রমশ বিরক্ত হয়ে উঠছিল। সুরেশ মন দিয়ে একটা বিলেতি গোয়েন্দা উপন্যাস পড়ছিল, আর উমেশ সকৌতকে দূরের একটি বেঞ্চের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। সেই বেঞ্চে দুজোড়া সাহেব মেম বসেছিল। তাদের মধ্যে একজন সাহেব বালিশের মতো মোটা, অথচ তার মেমটি ছিল কাঠির মতো রোগা। আবার অন্য সাহেবটি ছিল বামনের মতো বেটে, আর তার মেমটি ছিল প্রায় জিরাফের মতো লম্বা। এমন অদ্ভুত ও বেমানান চারটি চেহারা একসঙ্গে দেখার সৌভাগ্য সত্যি খুব বিরল। হঠাৎ পেছন থেকে পরিচিত গলায় একজন বলে উঠল, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্নের বন্যা বয়ে গেল। কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? জায়গাটা কেমন লাগলো? আরো কোথাও গিয়েছিলে নাকি? পরেশ প্রথমে সবার মাঝখানে এসে বসল। তারপর কোচানো উড়ানিটা খুলে সাবধানে কোলে রেখে বলল, আরে ভাই, আমি তো চতুর্মুখ নই, তাই তোমাদের একসঙ্গে করা 4টে প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। জায়গাটা ভালোই লেগেছে, তবে একটা দোষ আছে, আমাদের কালো রং সেখানে গিয়ে আরও কালো হয়ে ওঠে। পুরী থেকে আমি কোনারকে গিয়েছিলাম। রমেশ চমকে উঠে বলল, আরে কোনারকে? ও কি, কোনারকের নাম শুনে তুমি এমন চমকে উঠলে কেন? আরে না না, ও কিছু নয়। তুমি যা বলছিলে বলো। তা হবে না, আগে বলো তুমি চমকালে কেন? সে অনেক কথা, তা হোক, বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি গল্পটা ভালো লাগে আর মাসিক পত্রিকার ছোট গল্পের মতো একঘেয়ে না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু কিন্তু তুমি বড় বেশি লেজে খেলাচ্ছ রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার গল্প শুরু করল। অনেক দিন আগেকার কথা।
আমরা কয় বন্ধুতে কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণারকের আশেপাশে মাঝে মাঝে দু চারিখানি ছোটোখাটো গা আছে। এসব গায়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে ওই চাষাভুষো ও গোয়ালা শ্রেণীর। কোণারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেদিনই বিকালে আমরা অমনি একখানি গায়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি, তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি একটি রমণীর। গড়ন দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে, কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি আশুছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গাঁয়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে, এ পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলুম এই যে, গায়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বলল, কেন যে সে তা জানে না। তার মুখ দেখে মনে হলো সে যেন কি লুকোচ্ছে। আচ্ছা, তুই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর ছোবল মারতে উদ্যত সাপের দিকে লোকে যেমন করে তাকায়, তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে সে পারবে না। খামোকা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটি যেন তার পাষাণ নয়ন তুলে করুণ হাসি হাসছে, আর নিজের নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা আর নেই। হন হন করে সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে গিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে টেনে তুললাম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ এর আধখানা বালির ভেতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমার চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের শ্রীচাঁদ, আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে তা আমি জানতুম না। মনে হলো শিল্পী আরেকটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় যৎপরনাস্তে রুদ্ররস প্রকাশ করবে, কিন্তু আশ্চর্য এই যে টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালুম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম।
অন্য 3খানা গাড়িতে 2জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই বালুকা প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগল। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিলুম, আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুন্দ দন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্যে। সেই জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব, অমনি চট করে ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতো হলদে 8খানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললে। প্রথমে ভাবলাম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনই স্থিরভাবে পড়ে আছে। ঝা করে মনে হলো কোনারকের সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সেই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী, তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ ফিরে শুল। আমি ভূত মানি না, কিন্তু তবুও কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছ্যাত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার 2টো পাথুরে চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপর এসে বিঁধছে। শেষটা এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলুম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে অন্য গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার 2 বন্ধু শুয়ে ঘুমাচ্ছিলেন। গুতোগুতি করে কোনো রকম বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুরছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে
নিদ্রাসুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলুম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গারোয়ান ছোড়া ছুটে এলো, বললে, বাবু, মেরো না মেরো না, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মারা গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকে। বুঝলুম, গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলুম। কিন্তু তবুও মনে একটা খটকা রয়ে গেল। কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটাকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের উপরে দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্যে একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালী মুখের দাঁড়াবার ঢং দেখো না, ঠাস করে গালে একটা চাপড়। রমা মূর্তির গালে সকৌতকে একটা চর বসিয়ে দিলে, কিন্তু সেই সঙ্গে সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে পাঙাশ হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাতেও কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতে ও যেন আমাকে কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না? দেখো, এই দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে তো সত্যিই রক্ত গড়াচ্ছে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে। রমার হাত তার উপরে পড়তে আছড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলুম। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন এই আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়ি আনবার দরকার কি ছিল? স্ত্রী লোকের কি কুসংস্কার। আমি হেসে বললুম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও, গে যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপে সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ, নইলে ওই মুখের কলহাস্যরলে এবং ওই চরণে রুনু রুনু নুপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর প্রতিমা না দেখত, তাহলে ভালো আঁকিয়ে বলে দেশে বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারুর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকত না। কলকাতায় যখন আসত তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলুম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারও কলকাতায় এসে দেবদাসীর এই প্রতিমূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বাসিত স্বরে বললে, রমেশ, এ যে অমূল্য রত্ন! বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। বিনোদ কাছে দূরে আশেপাশে সম্মুখ ও পেছন থেকে নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিমূর্তিটা দেখলে। তারপর তার গায়ের পরে নিজের হাত রেখে আবার বললে, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাতে পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্যে আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম।
হায় রে, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পরমুহূর্তেই বিদ্যুতের মতো হাতখানা গুটিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললুম, কি হে, ব্যাপার কি? বিনোদের খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হল না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যালফ্যালে চোখে চেয়ে আমতা আমতা করে বলল, এ কি সত্যি? কি সত্যি হে? না মানে দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনই হাত রাখলুম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নিচে উঠল। মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাচ্চাজ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললে, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর মনে হচ্ছে না। দেহ এখন স্তব্ধ, স্থির মৃত্যুর মতো শীতল। হায় রে, পাষাণকে কি আর বাঁচানো যায়? তা যদি পারতুম, তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটা বদ অভ্যাস আছে। রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বইটই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলুম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলুম। এত রাত্রে জেগে কে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বেড়াচ্ছিল। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটাও পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলুম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাবার জন্যে বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লুম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললুম, কি হে, কাল ভালো ঘুম হয়নি বুঝি? তুমি কি করে জানলে? কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলুম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বললে, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলুম জানো? দেখলুম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমন পাথরেরই ছিল। এক পা এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বললে, তোমার কথা শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললাম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুম না। সেটা নিয়েই ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোনারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলুম,
সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদের ভয়ে গুড়গুড় করে উঠল। তবে কি সত্যি সত্যি এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললুম, বিনোদ, ও ঘরে তুমি আর শুও না। কেন বলো দেখি? না মানে, তুমি মূর্তিটার কথা বড় বেশি ভাবছো। হয়তো আজও তুমি ওকে নিয়ে আবার স্বপ্ন দেখবে। দেখলেই বা, তাতে হয়েছে কি? স্বপ্নই তো, সত্যি তো আর নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত্রি। সেই রাত্রির কথা আমি জীবনেও ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলুম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকে গভীর নীরবতার মধ্যে সেই আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলুম। আমার স্ত্রীও ধর্মরিয়ে জেগে বিছানায় উঠে বসে সভায় বললে, ও কি গো, কি হলো? আবার আর্তনাদ। এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এ যে বিনোদের স্বর! আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হা করে আমাকে গিলতে আসছে। শুনলুম সেই অন্ধকারের মধ্যে থেকেই অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড়, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না, সে যে কি এক মহাভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে আমি তখনই ছুটে পালাতে পারতুম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দুহাতে ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ছটপটানির শব্দ হতে লাগলো। কেউ যেন কারুর সঙ্গে জোঝাঝুঝি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানির শব্দটা থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতুম। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলুম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটিকে বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তারকে ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণের স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিভে যাওয়া বিড়িতে খুব একটা জোরে টান মেরে বলল, সে লক্ষ্মী ছাড়া মূর্তিটির কি হলো? রমেশ বলল, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে। না না না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের উপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিকের কি আছে? তবে সেটা ভাঙলে কেন?
তারই জন্যে আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আর এক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার ওপর ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে লাগলো। এমনই জোরে লাগলো যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলে বলল, কি ভয়ানক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ এবার উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না। শুনছিলেন সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। গল্প পাঠে আমি পায়েল। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের সপ্তাহে আবার হাজির থাকব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন শেষ লাইনের আগে।